যে পশ্চিমবঙ্গে নাকি একটা ধর্মীয় গোষ্ঠী আছে, পশ্চিমবঙ্গে একটা ধর্মীয় সম্প্রদায় আছে, তারা এক হলে এই বাংলায় নাকি আর কেউ বাঁচবে না, বিজেপিকে পালাতে হবে। বলে না ঠাপে পড়ে বিড়াল গাছে উঠে, এখন মমতা ব্যানার্জি ঠাপে পড়ে গাছে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। গদ্দি ছোড়, কেন? ভোট চুরি করা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছিল ছবি করে, লিখে, বুঝিয়ে, পর্দায়, যে কিভাবে ভারতবর্ষে একটার পর একটা কংগ্রেসের রাজ্য হাতছাড়া হচ্ছে, আর একটার পর একটা কংগ্রেসের রাজ্যে ভোট কারচুপি করে কিভাবে জিতছে আজকের বিজেপি পার্টি, তার সম্পূর্ণ বিবরণ ছবি সহ রাহুল গান্ধী বর্ণনা করে দিয়েছিলেন ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতাদের সামনে। মনে করে দেখুন, হরিয়ানাতে ভোট হয়েছে, সেখানে ব্রাজিলের একজন নায়িকা, তার নামে 22টা ভোটার, 22টা ভোট তার ক্ষমতায়, তার হাতে 22টা ভোট। একটা ব্রাজিলের নায়িকা, সে 22টা ভোট দিতে পারে, প্রমাণ করেছিল রাহুল গান্ধী। চলে আসুন কর্ণাটক, একটা ছোট্ট ঘরে 5 ফিট বাই 5 ফিট ঘরে নির্বাচন কমিশন তালিকা করেছে 80টা ভোটার পাওয়া গেছে। একটা 5 ফিট বাই 5 ফিট ঘরে 80টা মানুষ বসবাস করতে পারে না। কে প্রমাণ করেছিল? রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের কাছে প্রতিদিন প্রতিবাদ করেছে, প্রমাণ সব বুঝিয়ে দিয়েছে কিভাবে নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের সঙ্গে কারচুপি করছে। মনে করে দেখুন রাহুল গান্ধী বিহারে দিনের পর দিন যাত্রা করেছে মানুষকে শুধু এই কথাটা বলার জন্য। সেদিন এই মমতা ব্যানার্জিরা রাহুল গান্ধীকে সাথ দেয়নি, সেদিন এই টিএমসি পার্টি রাহুল গান্ধীর যুক্তিকে মান্যতা দেয়নি। আজ যখন হুঁকে পড়েছে, যখন পশ্চিমবঙ্গে এসআইআর নামে হুঁকে পড়েছে তৃণমূল, তখন বলছে এবার আমরা দিল্লিতে প্রতিবাদ করব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনব। বলে না ঠাপে পড়ে বিড়াল গাছে উঠে, এখন মমতা ব্যানার্জি ঠাপে পড়ে গাছে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচনী কমিশনের নানা ফতোয়া সব মিলে রাজ্য সরকার আইনি মোকাবেলা না করে সেখানে ঝগড়া করে কি করলো? ভোটে তাদের পক্ষে ভোট দেওয়ার বাতাস তৈরি করলো। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, 2021 সাল পশ্চিমবঙ্গে ভোট হলো। সেই ভোট হলো মানুষের সমস্যা নিয়ে নয়, সেই ভোট হলো এনআরসিকে সামনে রেখে। কে এনআরসির পক্ষে, কে এনআরসির বিপক্ষে, এটাই হয়ে গেল ভোট। আমরা কংগ্রেস, আমরা ভোটে হারলাম, কারণ আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মান্যতা দিয়ে রাজনীতি করি। আমরা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, পিছিয়ে পড়া, দলিত সকলের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ। তাই আমরা এনআরসির পক্ষ বিপক্ষ নিয়ে আমরা অকারণে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করতে পারিনি, তাই আমরা হারলাম। আমরা তো হারলাম, কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসি হয়েছে কি? পশ্চিমবঙ্গে এনআরসির জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়েছে কি? না, কিন্তু ভোট হয়ে গেল। আর ভোট হয়ে যাওয়ার পর এনআরসির গল্প বন্ধ হয়ে গেল। এবারের ভোটে যখন পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ক্ষোভ মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানুষ যখন প্রতিবাদী হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানুষ যখন আক্রোশ প্রকাশ করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার হাতে অস্ত্র নেই। হঠাৎ করে অস্ত্র চলে এলো। কি অস্ত্র? এসআইআর। এমন ভাব দেখাচ্ছেন তিনি যেন এসআইআর তিনিই রুখছেন আর এসআইআর তিনিই রুখবেন। এখন নির্বাচনটা করতে চাইছে এমন করে যে বিজেপি বলছে এসআইআর, মমতা বলছে নো এসআইআর। ঠিক যেমন করে বিজেপি সেদিন বলেছিল এনআরসি, মমতা বলেছিল নো এনআরসি, ঠিক একই ঘটনা এইবার একইভাবে চালু করতে চাইছে। বিজেপি বলছে এসআইআর, মমতা বলছে নো এসআইআর। কিন্তু মানুষের সমস্যার সমাধান কে করছে? যখন চলছে লিগাল ডিসক্রিপেন্সি নিয়ে, যখন মানুষ যাচ্ছে, নাম তুলছে, সেই সময় খামোখা সুপ্রিম কোর্ট চলে গেল নাটক করতে, জামা কাপড় পরে, উকিলের জামা পরে চলে গেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যাওয়ার পর আরেক ঝামেলা চলে এলো বাংলার মানুষের উপরে। সেটা কি? সেটা হচ্ছে বিচারাধীন, আন্ডার অ্যাডজুডিকেশন। এবার কি হবে? এবার সমস্ত দেখবে
বিচারকরা। কোন বিচারক? যারা আপনাদের এই লোকাল বিচারক, মহকুমা বিচারক, জেলা বিচারক, তারা সব আপনার ফয়সালা করবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় কালকে গিয়ে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িটাকে চালু করে দিন তো, আপনি ভালো মিস্ত্রি, আপনি পারবেন? আপনি পারবেন? যার যেটা কাজ সে সেটা করবে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিল বিচারক তোমাদের করতে হবে, লেট ডামাডোল লেগে গেল। বিচারকের কাজ কোর্টে বেল দেওয়া, কাউকে জেল দেওয়া, এই হচ্ছে বিচারকের কাজ। বিচারকের কাজ হয় বেল না হয় জেল। এবার বিচারক কি করবে এখানটায়? কে ভোটার কে ভোটার না সেই প্রক্রিয়া তাকে ট্রেনিং নিতে হচ্ছে, বুঝতে হচ্ছে, তারপরে করতে হচ্ছে। যুগ পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। 7 লক্ষ মানুষের নাম আটকে আছে। যে গতিতে, শামুকের গতিতে যেভাবে বিচার প্রক্রিয়ার দ্বারা এই বিচারাধীন লোকেদের নাম উঠছে, সেটা সমাপ্ত কবে হবে আমরা জানি না। যে পশ্চিমবঙ্গে নাকি একটা ধর্মীয় গোষ্ঠী আছে, পশ্চিমবঙ্গে একটা ধর্মীয় সম্প্রদায় আছে, তারা এক হলে এই বাংলায় নাকি আর কেউ বাঁচবে না, বিজেপিকে পালাতে হবে। সেই গোষ্ঠীটা কারা? মুসলমান গোষ্ঠী। বলছে এ বাংলায় একটা সম্প্রদায় আছে, তারা এক হলে সবকে পালাতে হবে। এই বহরমপুর লোকসভায় আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করেছিল, এই বুদ্ধিটা এখানে প্রয়োগ করেছিল। আমাকে হারানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে বলা হলো খোলা মঞ্চে দাঁড়িয়ে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। হয়ে গেল গল্প, হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি হয়ে গেল, অধীর চৌধুরী হেরে গেল। ওর দলের এমএলএ এখন বলছে সেদিন আমি এটা করতে চাইনি, অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি বুদ্ধি দিল, আমাকে পরামর্শ দিল, তাই আমি করলাম, অধীর চৌধুরীকে হারালাম। সেদিন বহরমপুরে যেটা করেছিল আজকে বাংলায় সেটা করতে চাইছে। কি 70% মুসলমান, 30% হিন্দু, যেটা এখানে করতে চেয়েছিল, এখন মমতা ব্যানার্জি বলছে একটা বিশেষ সম্প্রদায় আছে, ধর্মীয় সম্প্রদায়, তাদেরকে আমি বললে তারা এক হয়ে সবকে মেরে বার করে দিবে। আবার সেই বিভাজনের রাজনীতি। কিন্তু মুসলমানদের জন্য বাকি কিছু করছে না। কদিন আগে দেখলেন রাজ্যসভা হলো, কদিন আগে দেখলেন বঙ্গশ্রী পুরস্কার দেওয়া হলো। দেখেছেন কোনো মুসলমানের নাম? বঙ্গশ্রী পুরস্কারে কোনো মুসলমানের নাম দেখেছেন? সেখানে কে পুরস্কার পাচ্ছে? ওই উত্তরবঙ্গের অনন্ত মহারাজ নামে একটা ঢপের কীর্তন করে এক লোক, যে বলছে বাংলাকে ভাগ করে দাও, বাংলাকে ভাগ করে সেখানটায় গ্রেটার কুচবিহার তৈরি করে দাও। তাকে এখানটায় বঙ্গশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে। সে না সাথে থাকে, না পাতে থাকে, না কোনো কর্মে থাকে, না কোনো কাজে লাগে, তাকে বঙ্গশ্রী দেওয়া হচ্ছে। কোনো মুসলমানকে খুঁজে পাওয়া যায়নি, কোনো মুসলমানকে খুঁজে পাওয়া যায়নি। রাজ্যসভার ভোট হলো, 4টে রাজ্যসভার এমপি হলো, তার মধ্যে একটা সারদা কাণ্ডে এ বাংলায় যে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সম্পত্তি লুট হয়েছে, সেই লুট হওয়া সম্পত্তিকে রক্ষা করবার জন্য যে পুলিশ অফিসার সেদিন সব থেকে বড় ভূমিকা পালন করলো, রাজীব কুমার, তাকে রাজ্যসভার মেম্বার করে দেওয়া হলো। আরেকজনকে রাজ্যসভার মেম্বার করা হয়েছে, সে আবার বলে মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে হওয়া উচিত, ছেলের সঙ্গে ছেলের বিয়ে হওয়া উচিত, তাকে রাজ্যসভার মেম্বার করেছে। আপনাদের ওকালতি করবে। কিন্তু এ বাংলায় কোনো মুসলমান খুঁজে পাওয়া যায় না রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য, আর কোনো বাঙালি খুঁজে পাওয়া যায় না। 4টে রাজ্যসভার মেম্বার হয়েছে, 4টে অবাঙালি, একটা বাঙালি এবং আধা অবাঙালি। খেয়াল করে দেখুন আপনারা। অথচ ভোট হবে কি বাঙালি, তোমার পক্ষে আমি, ভোট হবে কি মুসলমান, তোমার পক্ষে আমি, বাকি আর কোনো গল্প হবে না বাংলায়। কেন ওয়াকফ সম্পত্তি বাংলায় লুট হয়ে গেল? কেন ওয়াকফ আইন এ বাংলায় চালু হলো? আজ পর্যন্ত কত সম্পত্তি ওয়াকফ আইনে নথিভুক্ত হলো আপনি জানেন? আমি জানি না। তার হিসাব দিয়ে মমতা ব্যানার্জি না, সব ধামাচাপা পড়ে যাচ্ছে এসআইআর কাণ্ড নিয়ে। এসআইআর মমতা ব্যানার্জি জন্য সাপে বর হয়ে চলে এসছে। খালি এসআইআর দেখিয়ে যত অভিযোগ সব কিছু নস্যাৎ করে উনি এগিয়ে যাবেন। এখন একদিকে ধর্ণা, আরেকদিকে প্রতিশ্রুতির ঝর্ণা। এই ধর্ণা আর প্রতিশ্রুতির ঝর্ণা আগামী দিনে মমতা ব্যানার্জিকে ভোট পার করবার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেখছি আমরা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি এইটাই, প্রত্যেকটা বৈধ ভোটার যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার হচ্ছে, ততক্ষণ এই ভোট আমরা মানছি না।
আমাদের এই সভায় অনেক মা বোনের এসেছেন, অনেক মা বোন জায়গাটা পেয়ে গাছের তলায় বসে আছেন। আদিবাসী সমাজের মা বোনের এসেছেন, আদিবাসী পিছিয়ে পড়া মানুষ, হিন্দু মুসলমান সকলের নাম এই এসআর প্রক্রিয়ায় যে 11 লক্ষ নাম এখনো বাকি আছে তার মধ্যে তারা সকলে সম্মিলিত আছেন। তাই আমরা এই এসআর প্রক্রিয়ায় যে 11 লক্ষ মুর্শিদাবাদবাসীর নাম বাদ গেছে, যারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃত, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না এই অধিকার তাদের পুনরুদ্ধার হচ্ছে ততক্ষণ যাতে ভোট না হয় সেটাই আমাদের দাবি থাকছে। সেই দাবিতেই আমরা প্রতিবাদ করছি। নিশ্চয় আপনারা সেই দাবিকে সমর্থন করেন, হাত তুলে বলুন যে হ্যাঁ আপনারা এই দাবিকে সমর্থন করেন। আমরা দরকার হলে সুপ্রিম কোর্ট যাব, ব্যবস্থা নিচ্ছি, যাব। মমতা ব্যানার্জি যাবে না, আমরা যাব। মমতা ব্যানার্জি চাই ঝঞ্ঝাট থাক, আমরা চাই ঝঞ্ঝাট মিটাক। আর আমাদের এইটাই, কে আমাদের ভোট দেবে কে দেবে না বড় কথা নয়, কিন্তু ঝঞ্ঝাটটা মেটানো দরকার, কারণ মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করা দরকার। আমি তাই আপনাকে সংবিধানের কথা বললাম, অনুচ্ছেদ 324, অনুচ্ছেদ 324, অনুচ্ছেদ 325, অনুচ্ছেদ 326 আপনারা পড়ে দেখুন। আমি যা বুঝি সেটা ঠিক না বেঠিক। ভারতবর্ষের মানুষ এই এসআর নিয়ে কার কথা কেউ জানি না, সারা পশ্চিমবঙ্গের মানুষ এসআর নিয়ে ব্যস্ত। একদিকে মুখ্যমন্ত্রী টিএমসি, আর এইদিকে নির্বাচন কমিশন, এই দুয়ের তার সঙ্গে বিজেপি, এই দুয়ের মুখোমুখি অহমিকার যুদ্ধে তাদের মাতব্বরির কারণে এই বাংলার সাধারণ মানুষ আজ বিপর্যস্ত হচ্ছে। আমাদের জন্যে এই বাংলার সরকারের ভাবার কোনো কারণ নেই, কোনো ভাবার প্রয়োজন নেই। বাজারে আগুন, সব কিছু বাজারে আগুন লাগতে চলেছে। ঈদের বাজারে সব কিছুর দাম হু হু করে বেড়ে চলছে, মানুষের অভাব অভিযোগ বাড়ছে, সরকারের মাথা ব্যথা নাই। মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই, মুর্শিদাবাদের মানুষ মনে রাখবেন, সুরক্ষা, জীবনের নিরাপত্তা, আপনাদের জীবনের নিশ্চয়তা কোনো ধর্মীয় ভাবাবেগের দ্বারা সুনিশ্চিত হয় না। সব থেকে বড় সামাজিক নিরাপত্তার নাম সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি, প্রেম এবং ভালোবাসা। আজকে মুর্শিদাবাদের মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সাম্য, ভ্রাতৃত্ববোধ আমরা যত বেশি গড়ে তুলতে পারবো, মুর্শিদাবাদের সবাই আমরা সুস্থ থাকবো, সবাই আমরা নিরাপদ থাকবো, সবাই আমরা ভালো থাকবো। কংগ্রেস ঠিক এই কথাটাই বলে। আমরা না হিন্দুর হয়ে ওকালতি করি, না শুধুমাত্র মুসলমানের হয়ে ওকালতি করি, আমরা মানুষের হয়ে ওকালতি করি, মানুষের ঐক্যের হয়ে ওকালতি করি, মানুষের সাম্য, মানুষের সম্প্রীতি, মানুষের ভালোবাসা হয়ে আমরা ওকালতি করি। তার কারণ আমরা মনে করি আপনার সঙ্গে আমার সঙ্গে তার, সকল ধর্মের সকল মানুষের সংঘবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, সকল মানুষের ঐক্য ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়েই সব থেকে বেশি সমাজ নিরাপদ হয়। আজকে সেই সময় পবিত্র রমজান মাস শেষ হলেই শুরু হবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে বলা হয় ভ্রাতৃত্বের উৎসব, আনন্দের উৎসব, প্রার্থনার উৎসব, সেই মিলনের উৎসব। সেই মিলনের উৎসবের প্রাক্কালে আজকের এই সভা করে মুর্শিদাবাদের সব শ্রেণীর মানুষের কাছে আমাদের আহ্বান, কিছু পারি আর না পারি আমরা জানবেন, মুর্শিদাবাদের সব মানুষকে ভালোবাসি, হিন্দু মুসলমান সকলের মধ্যে ঐক্য সম্প্রীতিকে সুরক্ষিত করার জন্য আমরা প্রাণপাত করতে দ্বিধা করব না। তাই কংগ্রেসের উপরে ভরসা রাখবেন, আমাদের উপরে ভরসা রাখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে এই পবিত্র মাসে আসার জন্য রমজান মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।